সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনেই চলছো। এই প্রত্যাশা আমরা আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো শুরুতে শ্রাবণী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের আজকের পাঠে মূলত আমরা চতুর্থ অধ্যায়ের যে পাঠগুলো ইতিপূর্বে আলোচনা করেছি সেগুলোর উপরেই আমাদের পরীক্ষা হবে। তো আমরা চলো দেখি আজকে আমাদের পাঠে কি কি থাকছে, এগুলো আমরা একটু এক নজর দেখে নিই। তোমরা দেখছো পাঠ পরিচিতি চতুর্থ অধ্যায়ের উপরেই। পরীক্ষার প্রশ্ন শুরু করার আগে আমরা আমাদের পূর্ব জ্ঞান একটু যাচাই করব। পূর্বের পাঠগুলোতে আমরা কি কি বিষয়গুলো দেখেছিলাম সেগুলো আমরা একটু দেখে নিই। এটা জানো, অ্যাবাকাস প্রথম দিকের একটা গণনা যন্ত্র। তারপরে এটি হচ্ছে যোগ অঙ্ক করার পদ্ধতি, এগুলো তোমরা সকলেই জানো। ক্যালকুলেটরের বিষয় বা ব্যবহার সেটিও তোমরা জানো। এগুলো আমরা ইতিপূর্বেকার আমাদের ক্লাসগুলোতে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমরা আমাদের আজকের পাঠের বিষয়টি একটু দেখে নিব। স্প্রেডশিটের ব্যবহার, বহু নির্বাচনী প্রশ্ন। স্প্রেডশিটের ব্যবহারের উপরে বহু নির্বাচনী প্রশ্ন, এগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠ শেষে তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার আলোকে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলতে পারবে এবং এই অধ্যায়ের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে পারবে। এই কাজগুলো তোমরা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোশ্চেনগুলো আসছে এগুলো একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এখানে আমাদের যেই চতুর্থ অধ্যায়ের আমাদের বিভিন্ন বিষয়ের উপরে যেগুলো আমরা ইতিপূর্বে আমরা পড়ে আসছি, মূলত সেগুলো নিয়ে আমাদের বিভিন্ন কোশ্চেন, এগুলো একটু তোমরা দেখে নাও। প্রথমে আসছে স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করা হয়। এক্সেল একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট হলো ছড়ানো এবং শীট অর্থ হলো পাতা, সুতরাং স্প্রেডশিট অর্থ হলো ছড়ানো পাতা। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে খুব সহজেই এবং নির্ভুলভাবে সূক্ষ্ম ও জটিল হিসেব নিকেশের কাজ করা যায়। প্রয়োজন অনুযায়ী ফর্মুলা ব্যবহার করা হয়। ফর্মুলাটা কি আমরা দেখব। ফর্মুলা হচ্ছে বিভিন্ন ঘরের বিভিন্ন সংখ্যার সঙ্গে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা হিসাব, ক্ষুদ্রতর, বৃহত্তর ইত্যাদি সম্পর্কের ভিত্তিতে ফলাফল লাভের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ফর্মুলা বলে। একটি সম্পূর্ণ ফর্মুলা টাইপ করতে সময় লাগে বেশি এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফর্মুলার টাইপ শুরু হয় সমান চিহ্ন দিয়ে এবং টাইপ শেষ হলে এন্টার চাপতে হয়। নির্দিষ্ট ঘরের মান বাহির করতে ফর্মুলা ব্যবহার করা হয়। সব ধরনের গাণিতিক হিসাব ফর্মুলার সাহায্যে করা হয়, যেমন এই যে a1 a2 a3 ইত্যাদি তোমরা এগুলো দেখছো। ফাংশন কি আমরা দেখি। ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। একটি সম্পূর্ণ ফাংশন টাইপ করতে সময় লাগে কম এবং ভুলও হয় না। নির্দিষ্ট ঘরের মান বাহির করতে ফাংশন ব্যবহার করা হয়। সব ধরনের হিসাব ফর্মুলার সাহায্যে করা যায় না। যেমন সাম দিয়ে আমরা ব্র্যাকেট, এখানে তোমরা লক্ষ্য করো, এটি লক্ষ্য করলে তোমরা দেখবে কিভাবে যে কথাগুলো বলা হয়েছে এগুলার গাণিতিক রূপটা এখানে দেওয়া হয়েছে।
স্প্রেডশিট প্রোগ্রামের সুবিধাসমূহ: স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে সহজ সরল হিসাবের কাজ থেকে শুরু করে বেশ কঠিন ও জটিল হিসাব নিকাশের কাজ করা যায়। জটিল ও বৃহৎ ক্যালকুলেশন অতি অল্প সময়ে নির্ভুলভাবে করা যায়। একবার যোগফল বের করার পর কোনো সংখ্যা পরিবর্তন করলে আপনা আপনি সঠিক রেজাল্ট হয়ে যায়। খাট ভিত্তিক হিসাব সহজে করা যায়। ফাংশনের সাহায্যে সুদ কষা, শতকরা, পরিসংখ্যানের জটিল সূক্ষ্ম হিসাব, গাণিতিক সমস্যা দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। বাজার ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করা যায়। হিসাব নিকাশের ভুল ত্রুটি সহজে শুদ্ধ করা যায়। এই কাজগুলো হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের সুবিধা। তারপর আমরা দেখছি, চলো আমরা দেখে নিই। এখানে এক মিনিট তোমাদেরকে একটু কাজ করতে বলা হচ্ছে। এক্সেল কি? এক্সেল কি? এর উত্তর ক, GUI ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম, টেক্সট ভিত্তিক, তারপরে কিবোর্ড ভিত্তিক। 2 নম্বর প্রশ্ন, কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়? রেঞ্জ, সেল, চার্ট, ফর্মুলা। তোমরা সাথে সাথে উত্তর কি হবে এটা তোমরা ঠিক করো, মনে মনে তোমরা উত্তর কোনটি এটি ঠিক করে নাও। 3, ওয়ার্কশিটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে প্রথমে কোন চিহ্ন টাইপ করতে হয়? 4টি অপশন তোমরা দেখতেছো, গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল টু এবং ইনটু। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ম্যাকিন্টোশ ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম? অ্যাক্সেস, লোটাস 1 2 3, তারপর দিচ্ছে ক্লিফার এবং এক্সেল। তাহলে আমরা এক্সেল কি এটার উত্তর জানলাম। প্রথমটি GUI ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম। কলাম 2 এর উত্তর আমরা দেখছি, কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়? এখানে বলা উত্তর হচ্ছে সেল। 3, ওয়ার্কশিটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারের প্রথমে কোন চিহ্ন টাইপ করতে হয়? এটি আমরা জানি, সমান চিহ্ন টাইপ করতে হয়। নিচের কোনটি ম্যাকিন্টোশ ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম? উত্তর হচ্ছে এক্সেল। তাহলে এখানে 4টি প্রশ্নের উত্তর তোমরা দেখেছো। পরবর্তী প্রশ্নগুলো আসছে, মনোযোগ দিয়ে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। চার্ট ইউজার থেকে চার্ট তৈরিতে কয়টি ধাপ প্রয়োজন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে প্রশ্নগুলো আসছে মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়ে মনে মনে উত্তর ঠিক করে নাও। তোমাকেই তোমার উত্তরের সাথে পরবর্তীতে আমরা আমাদের এখানে যে উত্তরগুলো আসবে আমরা সেগুলা মিলিয়ে দেখব, বা তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখবে যে তোমার যে ধারণা, তুমি যে উত্তরটি মনে মনে ঠিক করেছো সেটার সাথে এই তোমার এখানে যে উত্তরটি বলছে এটি ঠিক আছে কিনা এটি তোমরা মিলিয়ে নিবে। তাহলে আমরা দেখি, চার্ট ইউজার থেকে চার্ট তৈরিতে কয়টি ধাপ প্রয়োজন? আমরা দেখছি উত্তর 4টি। IBM PC উইন্ডোজ সিস্টেমের জন্য এক্সেল স্প্রেডশিট প্রোগ্রামটি তৈরি হয় কত সালে? আমরা দেখি উত্তর 1987 সালে। এক্সেলের কলাম সংখ্যা কত? উত্তর হচ্ছে 256। নতুন ওয়ার্কশিটের জন্য ওয়ার্কশিট কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? সেটা তোমরা জানো, এডিট মেনুতে। নতুন ওয়ার্কশিটের জন্য ওয়ার্কশিট কমান্ড পাওয়া যায় এডিট মেনুতে। 9 নম্বরে দেখছো তোমরা, ইকুয়াল টু দিয়ে সাম পাস ব্র্যাকেট C9 C12। এখানে সাম SUM সাম মানে কি? তাহলে আমরা দেখব এই সামের অর্থ হচ্ছে ফাংশন। সাম মানে হচ্ছে ফাংশন। 10, ওয়ার্কশিটের উপর থেকে নিচের ঘরগুলোকে বলে কি বলে? লাইন, কলাম, রেঞ্জ, সারি। উত্তর কলাম। ওয়ার্কশিটের উপর থেকে নিচের ঘরগুলোকে বলা হয় কলাম। আমরা দেখে নিলাম। তোমরা আবার যে প্রশ্নগুলো আসছে তোমাদের সামনে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে তোমরা একবার পড়ে নাও এবং মনে মনে উত্তর ঠিক করে নাও। আমরা 11 নম্বর প্রশ্ন দেখছি, বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে একত্রে কি বলে? বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে একত্রে কি বলে? দেখছি উত্তর হচ্ছে সারি বলে। 12, স্প্রেডশিট প্রোগ্রামের সেলগুলো কয় ধরনের হতে পারে? উত্তর 2 ধরনের। মাইক্রোসফট 1987 সালে কোন কম্পিউটারের জন্য এক্সেল প্রোগ্রাম তৈরি করে? তো হচ্ছে IBM কম্পিউটার যেটা, সেটার জন্য তারা এই এক্সেল প্রোগ্রামটি তৈরি করে।
স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপযোগ্য বিষয় কি? সেল। স্প্রেডশিট প্রোগ্রামের আমরা দেখতেছি মূল উপযোগ্য বিষয় হচ্ছে সেল। এক্সেল ওয়ার্কশিটের মোট ঘরের সংখ্যা কয়টি? 40 লাখের বেশি। এক্সেলের যে ওয়ার্কশিটটা তোমরা দেখো এখানে সেল অর্থাৎ ঘরের সংখ্যা মানে সেলের সংখ্যা হচ্ছে 40 লাখেরও বেশি, যেটা আমাদের কল্পনারও বাইরে। এই কাজটি একজন লোককে বসে হাতে করা এটা প্রায় অসম্ভব। 16 নাম্বার, কোন চিত্রভিত্তিক স্প্রেডশিট? কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? আমরা দেখছি উত্তর এক্সেল। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রশ্নগুলো আসছে, তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়ে নাও। আমরা দেখি 17 নম্বর প্রশ্নে এক্সেলের সারির সংখ্যা কত? উত্তর হচ্ছে কি দেখি আমরা 65,536। তাহলে এক্সেলের সারির সংখ্যা থাকে 65,536। ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? ইনসার্ট মেনুতে। ফাংশন কমান্ডটা পাওয়া যায় ইনসার্ট মেনুতে। 19, স্প্রেডশিট শব্দের আবিধানিক অর্থ কোনটি? ছড়ানো পাতা। 20, সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামটির নাম কি? সেটা হচ্ছে বিসি ক্যালক, এগুলো আমরা পড়ে আসছি। 21, এক্সেল ওয়ার্কশিটে মোট কলামের সংখ্যা হচ্ছে কতটি? 250টি। এক্সেল ওয়ার্কশিটে মোট কলাম থাকে 250টি। কলাম তোমরা জানো 250টা কলাম থাকে। স্বাভাবিক অবস্থায় একটি সেল বা ঘরের বর্ণ ও সংখ্যা টাইপ করা যায় কয়টা? 9টা। অর্থাৎ একটা যে সেল থাকে আমাদের ওয়ার্কশিটের ভিতরে, সেই সেলে স্বাভাবিকভাবে আমরা 9টি বর্ণ অথবা 9টি সংখ্যা আমরা লিখতে পারবো, স্বাভাবিক যে ঘর থাকে সেটাতে। তারপরের প্রশ্নগুলো আমরা দেখে নিই একটু দ্রুত শেষ করার জন্য, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে এই জন্য আমরা একটু দ্রুত চেষ্টা করবো এগুলো প্রশ্নগুলো যেন আমাদের সামনে চলে আসে। অপেক্ষাকৃত বড় অথবা সমান চিহ্ন হচ্ছে কোনটি? এখানে দেখছো তোমরা সমান, গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন আছে, আবার গ্রেটার দেন পরে দেওয়া হয়েছে সমান, আবার আছে স্মলার দেন পরে আছে সমান চিহ্ন। তাহলে উত্তর হচ্ছে সমান চিহ্ন দিয়ে তারপরে বড় চিহ্ন যেটাকে বলা হয় এটা হচ্ছে অপেক্ষাকৃত বড়। পর্দায় প্রদর্শিত অসংখ্য ঘর বিশিষ্ট চককে কি বলে? স্প্রেডশিট বলে নাকি সেল কি বলে? আমরা দেখি, এটাকে বলা হয় ওয়ার্কশিট। 25, নির্বাচিত ঘর সমষ্টিকে বলা হয় রেঞ্জ। 26, স্প্রেডশিটে ফর্মুলা কপি করার জন্য কপি পেস্ট ছাড়া অন্য কোন কমান্ড ব্যবহার করা যায়? স্প্রেডশিট ফর্মুলা কপি করার জন্য কপি পেস্ট এটি ছাড়াও অন্য যে ফর্মুলা ব্যবহার করা যায় সেটির নাম হচ্ছে ফিল। এটির সাহায্যে এই কাজটি করা যায়। লোটাস হলো টেক্সট ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম। ফোরট্রান কি? ফোরট্রান হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা প্রোগ্রামিং ভাষাও বলতে পারি। তারপরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে বিগত কয়েকটা ক্লাসে আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের উপরে যে আলোকপাত করেছি সেটার উপরে ভিত্তি করে তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছ। তারপরে আমরা দেখি আমাদের পরবর্তী আরো কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। 29 নম্বর প্রশ্ন আমরা দেখছি কোনটি ফাংশন? কোনটি ফাংশন? উত্তর হচ্ছে এভিজি, এটি হচ্ছে একটি ফাংশন। অক্ষর সম্বলিত তথ্য কোন ধরনের ডাটা? উত্তর হচ্ছে টেক্সট। উত্তর পাচ্ছি আমরা টেক্সট। স্প্রেডশিট দিয়ে প্রধানত কি করে হিসাব নিকাশের কাজ করা যায়? গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় হলো চার্ট উইজার্ড ব্যবহার করা। 33, স্প্রেডশিট প্রোগ্রামের চূড়ান্ত পর্যায়ের কাজটি হচ্ছে ওয়ার্কশিট ফরম্যাটিং করা। আর স্প্রেডশিট প্রোগ্রামের একসাথে কয়টি ওয়ার্কশিটে কাজ করা যায়? একাধিক। স্প্রেডশিটে একসাথে একাধিক ওয়ার্কশিট, তুমি অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে একসাথে কাজ করতে পারবে, এটা স্প্রেডশিটে সম্ভব এটি করা।
35 নম্বর প্রশ্ন দেখো তোমরা, ওয়ার্কশিট কি? ওয়ার্কশিট হচ্ছে ভূগোল বিশিষ্ট একটি হিসাবের চক। 34, একটি ওয়ার্কশিটের তৃতীয় কলাম ও পঞ্চম সারির সেল অ্যাড্রেস, এখানে ঠিকানাটা তোমরা দেখো, এটা হবে C5, তৃতীয় কলাম হলো C এবং সারির সংখ্যা 5, অতএব C5। কে কলাম এবং 20 নং সারির সেল অ্যাড্রেস কি হবে? তাহলে এটা হবে কি, এটা কি K20 নাকি 20K? আমরা দেখি তাহলে K20। এক্সেলে সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি? সঠিকভাবে লেখা ফর্মুলা এখানে 3টা অপশন আছে, তোমরা দেখে নাও কোনটি। তাহলে আমরা দেখছি ইকুয়াল টু দিয়ে সাম, তারপরে ব্র্যাকেট দিয়ে, এটি তোমরা জানো, আগেও করেছো। ফর্মুলা লেখার এটি হচ্ছে সঠিক নিয়ম। শর্ত নির্ভর কাজ করা যায় কোনটা? গাণিতিক ফর্মুলার সাহায্যে, পরিসংখ্যান ফর্মুলার সাহায্যে, লজিক্যাল ফর্মুলার সাহায্যে? আমরা দেখি উত্তর হচ্ছে লজিক্যাল ফর্মুলার সাহায্যে শর্ত নির্ভর কাজ করা যায়। দেখি এই পার্টের উপরে তোমরা কতটুকু মনে রাখতে সক্ষম হয়েছো। সেল বলতে কি বুঝো? সেল কত প্রকার ও কি কি? 2, এক্সেল প্রোগ্রাম ওপেন করার নিয়ম কি? 3 ধরনের ফাংশনের নাম লিখো। স্প্রেডশিট কি? স্প্রেডশিট কি? তারপরে ওয়ার্কশিট বলতে কি বুঝো? এক্সেলের কলাম, সারি এবং সেল সংখ্যা কত? এক্সেলের একটি সুবিধা বলো। এখানে যে কয়টা প্রশ্ন আসছে নিশ্চয়ই উত্তরগুলো তোমরা পারবে। তাহলে আমরা দেখিনি তোমাদের উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। সেল বলতে কি বুঝো? সেল কত প্রকার ও কি কি? উত্তর হচ্ছে সেল একটি কলাম ও সারির মধ্যবর্তী, তোমরা দেখো, সংযোগ স্থল বা নির্দিষ্ট অংশটি সেল। সেল 2 প্রকার, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। তার পরবর্তী প্রশ্ন ছিল এক্সেল প্রোগ্রাম ওপেন করার নিয়ম কি? এক্সেল প্রোগ্রাম ওপেন করার নিয়ম হচ্ছে স্টার্ট, তারপরে অল প্রোগ্রাম, তারপরে মাইক্রোসফট অফিস, এমএস এক্সেল 2010, 2007, 2013 যেটাতে কাজ করো সেটা, এবং এন্টার দিলেই প্রোগ্রাম ওপেন করা যাবে। 3 ধরনের ফাংশনের নাম। তাহলে 3 ধরনের ফাংশনের নাম হচ্ছে গণিত সংক্রান্ত ফাংশন, লজিক্যাল ফাংশন এবং পরিসংখ্যান ফাংশন। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে মাইক্রো কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে স্প্রেডশিট প্রোগ্রাম বলে, যেমন এক্সেল। ওয়ার্কশিট বলতে কি বুঝো? ওয়ার্কশিট বলতে কি বুঝো? তাহলে এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর কলাম, সারি এবং অসংখ্য ঘর সম্বলিত মনিটরে যে পর্দা ভেসে ওঠে সেটি হচ্ছে ওয়ার্কশিট। এক্সেলের কলাম, সারি এবং সেল সংখ্যা কত? এক্সেলের কলাম আমরা আগে যে বহুনির্বাচনী প্রশ্নগুলোতে আমরা বলে আসছি, দেখছি। তো আমরা এখন দেখি তোমাদের মনে আছে কিনা। এক্সেলের কলাম হচ্ছে 16,384টি, সারি হচ্ছে 10,48,576টি, আর এটা হচ্ছে সারি। আর সেলের সংখ্যা হচ্ছে 1,717,98,69,184টি। এক্সেলের সুবিধা বলো। এক্সেলের সুবিধা কি? এক্সেলের একটি সুবিধা হচ্ছে একবার যোগফল বের করার পর কোনো সংখ্যা পরিবর্তন করলে আপনা আপনি সঠিক রেজাল্ট হয়ে যাবে। তুমি কোনো একটা ফিগার কোথাও কোনো কারেকশন করলে অটোতেই সেটা কারেকশন হয়ে যাবে, সঠিক রেজাল্টটাই এক্সেল তোমাকে দিবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাবে হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই কাজটি তোমরা বাসায় বসে খাতায় লিখবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই নিশ্চয় স্বাস্থ্যবিধি মেনে চলছো, এবং যতদিন পর্যন্ত করোনার এই প্রাদুর্ভাব থাকে ততদিন আমাদেরকে সচেতন থাকতে হবে সবাইকে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।